আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গুলি করব আগে, পরে প্রশ্ন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের। এরপর জানিয়ে দিব উত্তাল ইরান, বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি, কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে উল্লাস। তারপর জানিয়ে দিব মার্কিন সিনেটরের হুঁশিয়ারি, প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও 14। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি। গুলি করব আগে, পরে প্রশ্ন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের। যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তবে দেশটির সেনারা আগে গুলি চালাবে এবং পরে প্রশ্ন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ১৯৫২ সালে প্রণীত ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়ম অনুযায়ী কোনো বিদেশি আক্রমণ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা না করেই হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডেনমার্কের প্রভাবশালী সংবাদপত্র বার্লিংস্কি ওই নির্দেশনার বর্তমান অবস্থা জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নিয়মটি এখনও কার্যকর রয়েছে। এমন এক সময় এ মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করেছেন। ন্যাটোভুক্ত এই অঞ্চলটি অধিগ্রহণের জন্য সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার একটি অগ্রাধিকার এবং আর্কটিক অঞ্চলে আমাদের প্রতিপক্ষদের বাধা দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট এবং তার দল এই গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন এবং অবশ্যই মার্কিন সেনাবাহিনীকে ব্যবহার করা সবসময়ই কমান্ডার ইন চিফের হাতে একটি বিকল্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তিনি আগামী সপ্তাহে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে রুবিও স্পষ্ট করেছেন যে সামরিক শক্তি ব্যবহার নয়, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান। এদিকে ডেনমার্ক এই বৈঠককে প্রয়োজনীয় সংলাপ হিসেবে স্বাগত জানিয়েছে। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বুধবার দাবি করেন ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখেনি। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ট্রাম্প যতদূর যেতে হয় ততদূর যেতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে ডেনমার্ক বারবারই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এর আগে মঙ্গলবার ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে ট্রাম্পকে সতর্ক করে বলেছেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। সোমবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে বলেন গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ন্যাটো জোটের অবসান ঘটাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিষ্ঠিত নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। তবে ট্রাম্পের দাবি চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ জরুরি। উত্তাল ইরান, বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি, কাসেম সুলেমানির ভাস্কর্য ভেঙে উল্লাস। অর্থনৈতিক সংকট ঘিরে চলমান বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ইরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছাড়াও বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার ৮ জানুয়ারি এসব তথ্য প্রকাশ করা হয়। গভীরতর অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ ইরানের জনগণ টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, আর নতুন করে আন্দোলন ও ধর্মঘটের ডাক দিয়েছে নির্বাসিত বিরোধী গোষ্ঠীগুলো। টানা ১২ দিনের এই বিক্ষোভে ইরানের বর্তমান নেতৃত্ব গভীর চাপে পড়েছে। বহু বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের পাশাপাশি জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ধকল সামলাতে হচ্ছে সরকারকে। কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য দাঙ্গাবাজদের দায়ী করেছে। বিক্ষোভকারীদের বিচারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও প্রভাবশালী নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলাভি গেল বুধবারের বিক্ষোভে অংশগ্রহণকে এই আন্দোলনের জন্য অভূতপূর্ব বলে উল্লেখ করেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বড় পরিসরে নতুন বিক্ষোভ আয়োজনেরও আহ্বান জানিয়েছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায় যে ১০ দিনেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ দমন করতে অবৈধ বল প্রয়োগ করা হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারী ও সাধারণ পথচারী নিহত ও আহত হয়েছেন। এদিকে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা HRANA প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশের উহচেনার শহরে ইসলামিক রিভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলে উল্লাস করছেন বিক্ষোভকারীরা।
HRANA বলছে তাদের হিসাব অনুযায়ী ইরানের ৩১টি প্রদেশের সবগুলোতেই মোট ৩৪৮টি স্থানে বিক্ষোভ হয়েছে। এদিকে চলমান অস্থিরতার মধ্যেই ভর্তুকি সংস্কার কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে তেহরান। এর অংশ হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৃহস্পতিবার দেশীয় সরবরাহকারীদের পণ্য মজুতদারি ও অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, পণ্যের সরবরাহ ও বিতরণ নিয়ে জনগণের মধ্যে কোনো ধরনের ঘাটতির অনুভূতি থাকা উচিত নয়। মার্কিন সিনেটরের হুঁশিয়ারি, প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার ৬ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আয়াতুল্লাহদের বলছি, আপনাদের বুঝতে হবে, যদি আপনারা ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন। গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন। এর মধ্যেই ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মহসিনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। বিক্ষোভ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না। ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজের মধ্যে পার্থক্য করতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ১৪ জন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার ৮ জানুয়ারি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫টি শিশু। চিকিৎসা সূত্রের বরাতে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাঁবুতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। একই সঙ্গে মধ্য গাজার বুরেইজ ও নুসাইরাত এলাকাতেও বোমা হামলা চালানো হয়েছে। পৃথকভাবে উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে হামসা হুসু নামের ১১ বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। তার চাচা খামিস হুসু জানান, পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘুম ভাঙে তার। তিনি বলেন, আমি দেখি হামসা মেঝেতে পড়ে আছে, তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। গত বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করলেও তা লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বা PFLP বাস্তুচ্যুত মানুষের ওপর বৃহস্পতিবারের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে আখ্যা দিয়েছে। সংগঠনটি বলেছে, এসব হামলা গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার ইসরায়েলি লক্ষ্যকেই প্রতিফলিত করে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই দখলদার রাষ্ট্র কোনো যুদ্ধবিরতি মানে না এবং প্রতারণা ও মিথ্যা নিরাপত্তাজনিত অজুহাত ব্যবহার করে হত্যা ও উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ১১ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪২৫ জন নিহত এবং ১২০৬ জন আহত হয়েছেন। অন্যদিকে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় কয়েক লাখ ফিলিস্তিনি পরিবার গাজা জুড়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করে বললেও ইসরায়েল গাজায় পর্যাপ্ত আশ্রয় ও ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। এর মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি। সিরিয়ার আলেপ্পো শহরের একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলেপ্পো অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে জানায়, আশরাফিয়ে, শেখ মাকসুদ, বানি জেইদ, আল সিরিয়ান, আল হুলুক ও আল মিদান এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, কোনো ব্যতিক্রম করা হবে না। আলেপ্পোর মিডিয়া বিভাগের পরিচালক আল জাজিরাকে জানান, চলতি সপ্তাহের শুরুতে সংঘর্ষ শুরুর পর থেকে আশরাফিয়ে ও শেখ মাকসুদ এলাকা থেকে ১ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
৪৩ বছর বয়সী রানা ইসা বৃহস্পতিবার স্নাইপার হামলার আশঙ্কায় পরিবারসহ আশরাফিয়ে এলাকা ছেড়েছেন। তিনি এএফপিকে বলেন, অনেক মানুষ এলাকা ছাড়তে চায় কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ভয়ে পারছে না। আমরা খুব কঠিন সময় পার করেছি। আমার ছেলেমেয়েরা ভয় কাঁপছিল। এই সংঘর্ষ এমন এক সময় ঘটছে যখন ২০২৫ সালের মার্চে স্বাক্ষরিত এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার চুক্তি বাস্তবায়ন নিয়ে দামেস্ক সরকারের সঙ্গে আলোচনা ভেঙে পড়েছে। এসডিএফ দীর্ঘদিন ধরে সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। চলতি সপ্তাহে আলেপ্পোতে অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন। সিরীয় সেনাবাহিনীর অভিযোগ, এসডিএফ বেসামরিক এলাকায় আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে। তবে এসডিএফ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারপন্থী বাহিনীর নির্বিচার গোলাবর্ষণের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানায়, এসডিএফ সংশ্লিষ্ট অস্ত্রধারী গোষ্ঠীগুলো আশরাফিয়ে এলাকা থেকে সরে যাওয়ার পর সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর সমন্বয়ে এসব ইউনিট বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছে। এসডিএফ কমান্ডার মাজলুম আবদি বলেন, আলেপ্পোর সহিংসতা দামেস্ক সরকারের সঙ্গে চলমান আলোচনা ক্ষতিগ্রস্ত করেছে। অভিযোগ করে তিনি বলেন, আলোচনা চলাকালীনই কুর্দি অধ্যুষিত এলাকায় ট্যাঙ্ক ও আর্টিলারি মোতায়েন ও বেসামরিকদের বাস্তুচ্যুত করা হয়েছে।